হয়তো আপনি কিংবা আপনার পরিবারের কেউ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন কর্মী, তাই আপনি ভিডিওটি ক্লিক করেছেন। কারণ পে কমিশন গঠন হয়ে গেছে, আগামীতে লাগু হতে চলেছে। আপনারা হয়তো অনেকেই বহু প্রত্যাশা নিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন, আমরা জানুয়ারি 2027-এর মধ্যেই এই পে কমিশন লাগু করে দেব। তো পে কমিশন যদি লাগু হয়ে যায়, স্বাভাবিকভাবেই আপনার বা আপনার পরিবারের যিনি সরকারি কর্মী, ওনার যে স্যালারি সেটা বেশ খানিকটা বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হবে আপনাদের পরিবারে। কিন্তু না, কোনো মতোই কোনো রকমভাবেই সম্ভব নয় 2027-এর জানুয়ারিতে সপ্তম পে কমিশন লাগু হওয়া পশ্চিমবঙ্গে। এই কথাগুলো আমি বলছি না, বলছেন কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, মলয়বাবু, যাকে আপনারা আশা করি প্রত্যেকেই চেনেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে যিনি একজন চেনা মুখ। অতীতেও প্রচুর আন্দোলন করেছেন বা লড়াই করেছেন, এখনও করে চলেছেন সরকারি কর্মীদের সুযোগ সুবিধার জন্য। কি কি যুক্তি তিনি তুলে ধরছেন যে কোনো মতেই 27 জানুয়ারিতে কোনো রকমভাবে সম্ভব নয় রাজ্যে সপ্তম পে কমিশন লাগু হওয়া। নাম্বার ওয়ান, তিনি যে যুক্তিটা তুলে ধরছেন সেটি হলো ঠিক এরকম: পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন গঠিত তো হয়ে গেছে, কিন্তু সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, পুরো নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের যে অষ্টম পে কমিশনের সুযোগ সুবিধা সেই বিষয়গুলো বিবেচনার মধ্যে রাখতে। তো স্বাভাবিকভাবেই কেন্দ্রে অষ্টম পে কমিশন লাগু হবে, তবে তো সেই বিষয়গুলো বিবেচনার মধ্যে রাখতে পারবে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন। যদি কেন্দ্রে অষ্টম পে কমিশনটা লাগু না হয় বা মন্ত্রিসভায় সেই বিষয়টা অনুমোদিত না হয়, তার আগে পর্যন্ত তো সেই বিষয়টি ফাইনাল হচ্ছে না। হতে পারে কেন্দ্রীয় অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিল, কিন্তু সেই প্রস্তাব যে কেন্দ্রীয় সরকার মেনে নেবে এমনটা তো নাও হতে পারে। তাহলে রাজ্যের যে পে কমিশন, তারা কিভাবে শিওর হবে যে এই বিষয়গুলোই ফাইনাল হতে চলেছে কেন্দ্রীয় অষ্টম পে কমিশনে? তাই স্বাভাবিকভাবেই কেন্দ্রের অষ্টম পে কমিশন লাগু হওয়াটা কিন্তু জরুরি। তবেই তো রাজ্যের সপ্তম পে কমিশন সেই বিষয়টি বিবেচনার মধ্যে রাখবে এবং সেই মতো পশ্চিমবঙ্গ সরকারকে সুপারিশ দেবে। তবে তো পশ্চিমবঙ্গ সরকার সেই মতো সিদ্ধান্ত নেবে। তাই সবার আগে যেটা দেখার বিষয়, কেন্দ্রের অষ্টম পে কমিশনটা কবে লাগু হচ্ছে। 18 মাস কিন্তু প্রাথমিকভাবে সময় নেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তার মধ্যে এখনও কিন্তু 7 থেকে 8 মাস সময় বাকি রয়েছে। অর্থাৎ মোটামুটি এই যে 7 থেকে 8 মাস বাকি রয়েছে, সেটা পশ্চিমবঙ্গে যে 6 মাস সময় দেওয়া হয়েছে পে কমিশনকে, তার থেকে আরও 1-2 মাস বেশি। তাহলে পশ্চিমবঙ্গে জানুয়ারিতে যদি সপ্তম পে কমিশন লাগু করতে হয়, সেটা তো হয়ে যাচ্ছে অষ্টম পে কমিশনেরও আগে, যেটা কিনা কোনো মতে সম্ভব নয়। তিনি কিন্তু এই যুক্তিটা তুলে ধরছেন এবং অবশ্যই আমিও মনে করছি এটা কিন্তু পুরো অযৌক্তিক কথা তিনি বলেছেন এমনটা নয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার আগেই পে কমিশন লাগু করে দিতেই পারে, কিন্তু তাহলে কেন্দ্রের অষ্টম পে কমিশনের যে বিষয়গুলো সেগুলো বিবেচনার মধ্যে তেমনভাবে রাখা কিন্তু সম্ভব নয়। প্রস্তাব যেগুলো দেয়া হবে সেই বিষয়গুলো বিবেচনার মধ্যে রাখা যেতে পারে। এবার দ্বিতীয় যে যুক্তিটা তিনি তুলে ধরেছেন যে 2027-এর জানুয়ারির মধ্যে কিছুতেই রাজ্যে সপ্তম পে কমিশন লাগু হওয়া সম্ভব নয়, সেটি হলো ডিএ বিষয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ডিএ পাচ্ছে কত? 60%।
আর আমাদের রাজ্যের কর্মচারীরা ডিএ পাচ্ছে কত? মাত্র 18%, অর্থাৎ এখনও 42% কম রয়েছে। তাছাড়া আরও একটা বিষয় তিনি উল্লেখ করছেন, ন্যূনতম 50% তো ডিএ পার হতে হয় একটা পে কমিশন লাগু করতে হলে, সেটা তো হয়ইনি। আর কেন্দ্রের সাথে এখনো প্রচুর পার্থক্য রয়েছে। তো যদিও বা অক্টোবর থেকে আমরা আরও 20% ডিএ পেতে চলেছি, তাহলে মোট দাঁড়াবে কত? 38%। তবু তো কেন্দ্রের সমান ডিএ হতে আরও 22% বাকি থাকবে। তাহলে অক্টোবর থেকে নতুন ডিএ কার্যকরী হবার পরে তাহলে কি আবার নভেম্বরে ডিএ ঘোষণা করে দেওয়া হবে বাকি 22%, এবং নভেম্বরে সেটা দিয়ে তারপরে নভেম্বরে বা ডিসেম্বরে সেটা দিয়ে জানুয়ারিতে নতুন পে কমিশন? সেক্ষেত্রেও একটা বিষয় কিন্তু আছে, আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন, আমরা রাজ্য সরকারের কর্মচারীদেরকেও বঞ্চনা কখনোই করতে চাইছি না। আমরা জানি এই যে ডিএ সেটা তাদের প্রাপ্য অধিকার, সবসময় স্বীকারও করে নেন তিনি। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন, আমরা প্রথম বাজেটে আরও 20% দিয়ে ঘোষণা করলাম। তো আপনারা অক্টোবর থেকে সেটা পেতে চলেছেন। আপনারা আরও একটা বাজেট অপেক্ষা করুন, তার মধ্যে আমরা কেন্দ্রের সমান দিয়ে অবশ্যই দেওয়ার চিন্তাভাবনা করছি। আরও একটা বাজেট পর্যন্ত অপেক্ষা করার কথা তিনি স্বয়ং কিন্তু বলেছেন। আরও একটা বাজেট কবে হবে? সেটা হবে কিন্তু সম্ভবত মার্চ মাসে। সম্ভবত মার্চ মাসে আবার একটা বাজেট হতে চলেছে। তো মার্চ মাসে যদি বাজেট হয়, তখন তাহলে আবার নতুন করে ডিএ ঘোষণা হবে বাকি 22%। আর সেই ডিএটা যদি মার্চ মাসে বাজেট করে এপ্রিল মাস থেকেও দেওয়া হয়, তাহলে তো সম্ভব নয় জানুয়ারি থেকেই পে কমিশন লাগু হওয়া। পে কমিশন লাগু হতে গেলে তো তার মানে আগেই সেই ডিএটা দিয়ে দেওয়া হচ্ছে। সেটা মার্চ করে দিয়ে দেওয়া হোক আর যেভাবেই হোক। তাহলে তো নতুন বাজেট পর্যন্ত, পরবর্তী বাজেট পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে না। তো মলয়বাবু যে একদম অযৌক্তিক বলেছেন সেটা কিন্তু নয়। তো যাই হোক, এই বিষয়গুলো তো রয়েইছে। তবে আমি একটা জিনিস তার সাথে লক্ষ্য অবশ্যই করেছি, যে সাংবাদিক প্রশ্নগুলো করছিলেন মলয়বাবুকে, তাতে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যে অন্ততপক্ষে কিছু হলেও বিগত সরকারের থেকে ভালো চিন্তাভাবনা করছে, সেই বিষয়গুলো আমরা সকলে দেখলেও, তাতে আপ্লুত হয়ে পড়লেও মলয়বাবু সেটা কিন্তু কখনোই হচ্ছেন না। জানি না কেন, সেটা ওনার ব্যক্তিগত চিন্তাভাবনা, অবশ্যই সম্মান রাখি ওনার ব্যক্তিগত চিন্তাভাবনাকে। তবে আমিও একজন কর্মচারী হিসাবে এটুকু বলতে পারি, মলয়বাবু ডিএ বিষয়ে আরও একটা যে কথা বলেছেন, যে 4% ডিএ যেটা এপ্রিল থেকে আমাদের পাওয়ার কথা ছিল, বিগত সরকার যেটা বাজেটে ঘোষণা করে গিয়েছিল, ওই বিষয়টা নিয়ে তিনি খুবই ক্ষুব্ধ। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি উনি যেটা বলছেন, অন্তত ওই 4% ডিএটা তো এপ্রিল থেকেই দিতে পারত। আর বাকি যে 16% ডিএ, সেটা না হয় অক্টোবর থেকেই দিত, বা যাই হোক। তো ওটা হয়তো বা সত্যিই দিতে পারত, কারণ উনি যেটা বলছেন, সরকার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সেখানে রাজনৈতিক দল পাল্টাতে পারে, সরকার তো সেই পশ্চিমবঙ্গ সরকারই। তো অবশ্যই সেটা একদম অযৌক্তিক নয়, এপ্রিল থেকে 4% দেওয়াই যেত, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারেরই ঘোষণা করা, সে টিএমসি সরকার বা বিজেপি সরকার বা যে সরকারই হোক না কেন, সরকার তো সেই পশ্চিমবঙ্গ সরকারই। বাকি 16% অক্টোবর থেকে দিলে অসুবিধাটা হতো না। তো তিনি এই বিষয়ে খুবই ক্ষুব্ধ দেখলাম। আমিও মনে করি যে হয়তো সেটা করলে কর্মচারীরা হয়তো আরও খুশি হতো। তবে এটাও কিন্তু আমাদের স্বীকার করতে হবে, বিগত সরকার পুরোপুরি প্রায় 6 বছরে দিয়ে দিয়েছে মাত্র
18%, 6 বছরে। কারণ 20 সাল থেকে এই পে কমিশন লাগু হয়েছিল, যেটা কিনা 16 থেকেই লাগু হওয়ার কথা ছিল। 4 বছর নষ্ট করে দিয়েছিল। তো 6 বছরে মাত্র 18% দিয়ে দিয়েছিল। যদিও বা সেটা দয়ার মতো, ভিক্ষার মতো। কারণ ডিএটা সেটা পে কমিশনের যে রুলস সেটা থেকে তুলেই দিয়েছিল। দ্রব্যমূল্য যে বৃদ্ধি পায় প্রতি মাসে, মাসে, বছরে, বছরে, সেই বিষয়টা কোনো মূল্যই রাখেনি বিগত পে কমিশনে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তো সেক্ষেত্রে উনি এই মন্তব্যগুলো করেছেন দেখলাম। কিছু যুক্তিপূর্ণ মন্তব্য অবশ্যই করছেন। তার সাথে এই বিষয়টা অস্বীকার করতে সত্যিই মানে কোনো আমাদের লজ্জা নেই বা আপত্তি নেই যে বর্তমান সরকার, হ্যাঁ, ওই 4% ডিএটা এপ্রিল থেকে দিতে পারেনি। যদিও বা দিলে আমরা খুশি হতাম, এটা ঠিকই। তবে একসাথে এই যে 20% ডিএ ঘোষণা করে দিল এবং অক্টোবর থেকেই পেতে চলেছি আমরা, এটা কিন্তু সত্যিই পশ্চিমবঙ্গের ইতিহাসে অন্ততপক্ষে একটা নজিরবিহীনই ঘটনা। যেটা আমরা হয়তোবা বিগত সরকার আবারও যদি ক্ষমতায় আসতো তাহলে মানে দুঃস্বপ্নেও দেখতে পেতাম কিনা জানি না। তো তার সাথে এই যে পে কমিশন, হয়তোবা এই পে কমিশনও আমাদের পেতে, পেতে লাগতো সেই 30 সাল বা 32 সাল হয়ে গেলেও কোনো মানে অবাক হওয়ার কিছু ছিল না। আর অথচ এই সরকারের আমলে আমরা, যদিও বা সরকার মুখে বলছেন জানুয়ারিতে পে কমিশন লাগু করব, আমরাও বুঝি হয়তোবা বিভিন্ন কারণে সেগুলো সম্ভব নয়। কারণ কেন্দ্রীয় অষ্টম পে কমিশন লাগু হতে হবে, তবে সেই বিষয়টাকে অনেকটা ফলো করা যাবে। তাছাড়া 60% কেন্দ্রের সমান দিয়ে আ দিতে হবে রাজ্যের কর্মচারীদের। সেক্ষেত্রে হয়তো আরেকটা বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবই ঠিক আছে। কিন্তু অন্ততপক্ষে আগামী বছরের মধ্যে বা এক ১ বছরও নয়, হয়তোবা আগামী বছরের এপ্রিল কিংবা জুলাই এর মধ্যে যে রাজ্যে ৭ম পে কমিশন নিশ্চিতভাবে লাগু হতে চলেছে এবং উপকৃত হতে চলেছে রাজ্যের লক্ষ, লক্ষ কর্মচারীরা, এটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই বুঝতে পারছি। তো সেক্ষেত্রে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু অভিনন্দন অবশ্যই জানাতে হয় যে ৩০ সাল নয়, আমরা ২৭ সালেই এই পে কমিশনের সুবিধা পেতে চলেছি।